আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। যেহেতু এইচএসসি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব আসে, তো আমরা মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা আছে। আমরা দেখি যে টেন্স অনুযায়ী ভার্বের ফর্মগুলো কিভাবে চেঞ্জ হয়, কখন প্রেজেন্ট ফর্ম হয়, কখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই সবগুলো নিয়ে কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা আছে। তো ওভারঅল আমরা এটার একটা রিক্যাপ দেব যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কোন রুলগুলা মাথায় রাখা জরুরি পরীক্ষার হলে আনসার করার জন্য। এরপর আমরা হচ্ছে কি বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এসেছে আর কি, যেরকম প্রশ্ন সাধারণত বোর্ডে হয়ে থাকে সেরকম কিছু প্রশ্ন সমাধান করে আমাদের এক্সারসাইজ করে সবকিছু যাচাই করে নিব আর কি, আমরা যে কতটুকু শিখতে পারলাম। তো চলো আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক রুলস আছে, তাই না? স্বাভাবিকভাবেই রাইট ফর্ম ভার্বের রুলসের কোনো শেষ নাই, বাট বেসিক যে রুলগুলো আমাদের মাথায় রাখতে হয়, যেমন কখন ভার্বের সাথে এস বা ইএস বসবে, কখন হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কখন পাস্ট ফর্ম বসবে, কখন পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এইরকম বিষয়গুলো নিয়েই হচ্ছে কি আজকের ওভারঅল আলোচনা। সো চলো দেখি আমরা কি আছে। ফার্স্টে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। একেবারে কমন একটা রুল, আমরা যেটা জানি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য বয় প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে ভার্ব, এখানে রাইট ফর্ম কোনটা হবে সেটা আমাকে লিখতে হবে। যেমন দ্য বয়, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস। তো এটার ক্ষেত্রে আবার কি আমার দেখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কি না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এস বাই এস, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে এটা হতো প্লেড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা হবে কখন? যখন হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিটে থাকবে। তো এই তো এইরকম বেসিক রুলই তো, এটা একেবারে শুরুর রুল যেটা আমরা জানি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, নেক্সট আমরা দেখি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যখন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, সব সময়ই হবে। তো যখন চিরন্তন সত্য বা হচ্ছে কি অভ্যাসগত কর্ম, এটাও মাথায় রাখতে হবে যে অভ্যাসগত কর্ম আর চিরন্তন সত্যের ক্ষেত্রে সব সময় কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ এই যে দেখো, দ্য সান থার্ড পারসন রাইজেস এস বাই এস যুক্ত হয়ে যে ফার্স্ট রুলটা কিন্তু এখানেও ইমপ্লিমেন্ট আমরা করেছি। দেখো করতে হবেই, স্বাভাবিক। যেমন দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা কি চিরন্তন সত্য। ওকে, কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন, জেনারেলি, তারপর ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, এইগুলা যদি থাকে, দেখো এইখানে মূল বিষয়টা হচ্ছে কি, এটার জন্য আমি বলবো এই যে অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের কিন্তু একটা ইম্প্যাক্ট এটার মধ্যে থাকে। দেখো রেগুলার যে জিনিসটা করতেছো বা হচ্ছে জেনারেলি, ইউজুয়ালি যে জিনিসগুলো হয়ে থাকে, এভরিডে যে জিনিসগুলো ঘটে, সেগুলো কিন্তু কি এক প্রকার সত্যের মধ্যে বা হ্যাবিচুয়াল অভ্যাসগত কর্মের মধ্যেই পড়ে যায়। তো এই ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা সবসময় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মূল কথা হচ্ছে আমার ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ডিস্টার্ব এখানে আছে একটা এক্সাম্পল, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস, তাহলে এই যে ডিস্টার্ব হচ্ছে আমার ভার্ব, এখানে যদি টেন্স হিসেবে লেখা আছে, তুমি ভার্বের ফর্মটা শুধুমাত্র চিন্তা করলেও তোমার কিন্তু হচ্ছে। যেমন দেখো হি অলওয়েজ, যেহেতু অলওয়েজ এই ওয়ার্ডটা আছে, তাহলে এই ডিস্টার্ব হয়ে যাবে কি ডিস্টার্বস, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। এটা তুমি লিখতে পারো এভাবে যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি এগুলা থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ইনডিফিনিট তো হবে অবশ্যই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর দেখো বি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এখন চিন্তা করো যদি তোমার হচ্ছে বি ভার্ব নাই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এগুলো নাই, ঠিক আছে, এই বি ভার্ব যেগুলো বলতে আমরা যা চিনি সেগুলো যদি না থাকে, তখন একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হইলে তোমাকে ডু, ডাজ আনতে হয়। তো এই যে ডু, ডাজ আনবা বা ডিড আনবা কখন? যখন পাস্ট টেন্স তখন ডিড, ক্লিয়ার? পাস্ট টেন্সে ডিড। আর যদি
প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ। ডু আনবো কখন? যখন সাবজেক্ট থাকবে কি ফার্স্ট পারসন, আর যখন হচ্ছে থার্ড পারসন থাকবে তখন আমি ডাজ আনবো। বেসিক আইডিয়া এইটুকুই। দেখো, দি গার্ল নট সিং এ সং, তাহলে মূলত হচ্ছে কি নট দেওয়া আছে, এখানে হচ্ছে সিং দেওয়া আছে, তাহলে আমার এখানে কোনো প্রকার বি ভার্ব নাই, তো এখানে সিং এর কি হবে আর কি, সিং এর কি ফর্ম? তাহলে দা গার্ল কোন ফর্ম? পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমার আনতে হবে কি ডাজ। তাহলে ডাজ নট সিং আ সং, এটাকে যদি আমি কোয়েশ্চেন করি, ঠিক আছে, ডাজ দ্য গার্ল সিং এ সং বা ডাজন্ট দ্য গার্ল সিং এ সং, যদি নেগেটিভ করে কোয়েশ্চেন করি তাহলে ডাজন্ট, আর যদি পজিটিভ করে অ্যাসার্টিভ করে কোয়েশ্চেন করি তাহলে হচ্ছে আমার কি ডাজ দ্য গার্ল সিং আ সং। তাহলে এখানে আবার কি যেহেতু গার্ল আছে এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে আমি ডাজ এনেছি। যদি হচ্ছে ফার্স্ট পারসন অথবা হচ্ছে প্লুরাল নাম্বার থাকতো, এটাও লিখে দিই, ধরো প্লুরাল অথবা ফার্স্ট পারসন থাকলে সেক্ষেত্রে আমার কি ডু হবে। ওকে, নেক্সট রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ অর্থাৎ WH ওয়ার্ডগুলো যেগুলো আছে, আমরা WH কোয়েশ্চেন বলতে যেগুলো বুঝি আর কি, WH। তো এই যে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী টু বি ভার্ব যুক্ত হয়। তাহলে সাবজেক্টের সাথে কি কোন দুইটা জিনিস শুরু করে? টেন্স ও পারসন অনুসারে। প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে সেইটা, আর আমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, ওইটার উপর ডিপেন্ড করে আমি বিভাগগুলো বসাবো। যেমন এই যে সেম রুলটাই আর কি, এইটার সাথে একটু কানেক্টেড। যেমন দেখো, হোয়াই মিস্টার পিট লুক সো অ্যাংরি, তাহলে এখানে লুক দেওয়া আছে, আমাকে করতে হবে কোয়েশ্চেন। কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখেছি কি আমাদের টেন্স ও সাবজেক্ট অনুসারে কি ডু ডাজ আনতে হয়। তাহলে মিস্টার পিট, একটু চিন্তা করো, মিস্টার পিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মিস্টার পিটের সাথে অবশ্যই কি ডাজ যাবে। তাহলে দেখো, হোয়াই ডাজ মিস্টার পিট লুক অ্যাংরি, এইখানে কিন্তু হোয়াই মিস্টার পিট লুকস অ্যাংরি করা যাবে না। ইনফর্মাল ইংলিশে আমরা যদিও বলতে শুনি, তোমরা হয়তো মুভি সিরিজে বলতে শুনবা যে হোয়াই হি লুকস সো অ্যাংরি ইউজ করা হয়, কিন্তু যখন তুমি রাইট ফর্মস অফ ভার্ব করতেছো, পরীক্ষার হলে লিখতেছো, তখন তোমার এটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে তুমি চাইলে যে হোয়াই মিস্টার পিট লুকস সো অ্যাংরি লিখতে পারবো না, তোমাকে অবশ্যই কি ডাজ আনতে হবে। আর যেহেতু ডু এর সাথে ইএস যুক্ত করে ডাজ আর কি, তো যেহেতু ডাজ আমি এখানে লিখে ফেলছি, তো এই লুকের সাথে আর এস বা ইএস দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো। অনেকে হোয়াই ডাজ মিস্টার পিট লুকস সো অ্যাংরি লিখে ফেলতে পারে, এটা কিন্তু কখনোই করা যাবে না। যদি ডাজ অ্যাড করে ফেলো তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, আর ডিড ইউজ করলে তো কখনো হবেই না। আর একটা জিনিস, যদি তুমি ডিড ইউজ করো, তোমরা হয়তো রুল এটা একটু পরে পাবা, আমি আবার বলে রাখি, যদি বাক্যে ডিড থাকে তাহলে মেইন ভার্ব যেটা আছে সেটার প্রেজেন্ট ফর্ম বসে, V1 বসে। ফিক্সড, কখনোই ডিড বসায় তারপরে আবার কি মেইন ভার্বের পাস্ট ফর্ম দিব না। যেমন হোয়াই ডিড মিস্টার পিট লুকড করা যাবে না, লুকই থাকবে আর কি ডিড ইউজ করলেও সেম। যাই হোক, আমরা এই রাইট ফর্ম ভার্বে এই রুল পাবোই একটু পরেই, আবার তখন আলোচনা হবে। ওকে, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এক্ষেত্রে বর্তমান সময়ের যেমন নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি লেখা। সহজ কথা হচ্ছে নাও, এট দিস মোমেন্ট এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা অলওয়েজ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, অথবা বর্তমানে চলমান একটা কাজ যেটা চলছে, ঘটতেছে, সেটার ক্ষেত্রে অলওয়েজ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণস্বরূপ তুমি যে এখন আমার ক্লাসটা দেখতেছো, এইটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর ওয়াচিং মাই ক্লাস। তাহলে এই যে ইউ আর ওয়াচিং আমি লিখলাম, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এম ইজ আর আনতে হবে, অথবা আর সাথে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। যেমন হি সিং এ সং নাও, তাহলে নাও আছে, তার মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্ষেত্রে হি ইজ সিঙ্গিং আ সং নাও। তাহলে এখানে হি ইজ কেন? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হয়, আই এর সাথে এম হয়, ইউ এর সাথে আর হয়, এই তো।
নেক্সট, কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তাহলে এর পাস্ট পার্টিসিপল হয়। যেমন মূল কথা হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স, এই দুইটাই এখানে একটা রোল হিসেবে দেওয়া আছে আর কি। যে যদি কি থাকে, অক্সিলারি ভার্বের জায়গায় আমার হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন এখানে যদি আমরা একটু এক্সাম্পলটা দেখি তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা টেন্স যারা পড়ছো তারা ইজিলি পারার কথা। হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা চিন্তা করি ডু, ডিড, ডান। তাহলে আমার এখানে কি এই যে V3 ডান বসাইতে হবে। তাহলে এখানে দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে বাক্যে যদি তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার যে কোনো একটা পাও তাহলে সেক্ষেত্রে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, পাস্ট পারফেক্ট টেন্সের যদি তুমি হচ্ছে সংজ্ঞাটা, পাস্ট বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি তুমি সংজ্ঞাটা চিন্তা করো তাহলে আমরা পড়েছি, ধরো কোনো একটা কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান, যদি এইরকম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে দেখো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই জিনিসগুলো কিন্তু এইরকম সিচুয়েশন, এই ওয়ার্ডগুলো এরকম সিচুয়েশন বর্ণনা করার জন্যই ব্যবহৃত হয় যেখানে তোমার কি কাজটা ঘটে গিয়েছে কিন্তু ফলাফল বর্তমান আছে। ফর এক্সাম্পল, আই ড্যাশ হিম রিসেন্টলি, তো রিসেন্টলি থাকা মানেই হচ্ছে কি আমার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, সিয়ার কি হবে হ্যাভ সিন। কেন হ্যাভ সিন? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তো আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের কি, মেইন ভার্বের V3 প্লাস অবজেক্ট। এই তো, তাইলে এখন তুমি চিন্তা করো, সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আই, আই এর সাথে কি বসবে আমার অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ, হ্যাভ এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে সিন। কি কি আছে আবার, সি, স, সি। এই তো V1, V2, V3, তাহলে আমাকে বসাইতে হবে কি সিন। আমি বসাই দিলাম সিন, আনসার হয়ে গেল। ওকে, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, এগো, এইরকম যেগুলা আছে, এই যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, এরকম লাস্ট যুক্ত যে কোনো কিছু আর কি, টাইমের সাথে যদি লাস্ট যুক্ত থাকে, এছাড়া ইয়েস্টারডে, এগো এগুলো যদি থাকে, অর্থাৎ অতীতকাল বোঝায় এরকম যে শব্দগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে আমার কি ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন হি লিভ দেওয়া আছে ব্র্যাকেটে, আমার লিভের ফর্মটা লিখতে হবে হোম লাস্ট নাইট। তো যখনই আমি লাস্ট নাইট দেখবো, ইয়েস্টারডে দেখবো, এগো দেখবো, লং সিন্স দেখবো, সাথে সাথে আমি বসাই দেবো কি ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি এখানে লিভের পাস্ট ফর্ম কি লেফট বসিয়েছি। তো এই হচ্ছে আমার এই অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ থাকলে ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট, নো সুনার হ্যাড, খুবই গুরুত্বপূর্ণ। এখন তো তোমাদের লাগবে 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা আসছিল যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। এই নো সুনার হেডে রুল আসছিল, বুঝতে পারছো? তো খেয়াল করতে হবে কয়েকটা জিনিস। আবার এখানে কিন্তু নো সুনার হেডের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি আসতেছি। দেখো, নো সুনার হেড যদি থাকে, নো সুনার হেড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এই জিনিসগুলো হচ্ছে কি মাথায় রাখবা যে নো সুনারের সাথে দেন, স্কার্সলির সাথে হোয়েন, হার্ডলির সাথে বিফোর, এগুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে বসে। যেই সেন্টেন্সটা নো সুনার হেড দিয়ে শুরু হয়েছে সেটার ক্ষেত্রে দেন থাকবে, স্কার্সলি দিয়ে শুরু হইলে হোয়েন থাকবে, হার্ডলি দিয়ে শুরু হইলে
বিফোর থাকবে। ওকে, থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয়, দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। অর্থাৎ ফার্স্ট সেটটার হচ্ছে কি আমার বসাইতে হবে V3, সেকেন্ড ভার্বের বসাইতে হবে V2। এখন এই প্রথম ব্র্যাকেট কোনটা, সেকেন্ড ব্র্যাকেট কোনটা, দেখো নো সুনার হেড এর পরের যে অংশটা আছে সেখানে একটা থাকবে, দেন এর পরে আরেকটা ভার্ব বসাইতে হবে। স্কার্সলি হেড এর পরে একটা, হোয়েন এর পরে আরেকটা, হার্ডলি হেড এর পরে একটা, বিফোর এর পরে একটা। ওকে, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো নো সুনার হেড হি ড্যাশ সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। তাহলে আমাকে এখানে এই সি এবং এখানে রান এই দুইটা ফর্ম বসাইতে হবে। তাহলে সি এর ক্ষেত্রে আমার হবে কি V3 পাস্ট পার্টিসিপল, আর এই রানের ক্ষেত্রে হবে কি V2 পাস্ট ফর্ম। এই হচ্ছে তোমার কাজ। এখন যদি এটা থাকতো স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, তাহলে এখানে যদি স্কার্সলি দিয়ে শুরু হইতো সেন্টেন্সটা, স্কার্সলি দিয়ে শুরু হইলে এখানে থাকতো হচ্ছে হোয়েন, দেন এর পরিবর্তে থাকতো হোয়েন। হার্ডলি দিয়ে শুরু হইলে দেন এর পরিবর্তে বা হোয়েন এর পরিবর্তে থাকতো হচ্ছে কি বিফোর। তো এইখানে নো সুনার হেড দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে সেটার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেন বানানটা। অনেকেই দেন তখন, এই তখনটাকে মিলায় ফেলে, কিন্তু না, এই তখন দেন হবে না, এই দেন হচ্ছে দিলে ভুল যাবে। এই দেন ইউজ করতে হবে THAN। এটা একটু তোমরা মাথায় রেখো, কারণ এখন হয়তো তোমাদের শুধুমাত্র ভার্বের ফর্মগুলো লিখতে হয়, কিন্তু যখন তোমরা এডমিশন ফেজে যাবা তখন কিন্তু অপশন দেখবা একটা দেওয়া আছে THEN আর একটা দেওয়া আছে THAN, তুমি না জানার কারণে THEN দাগায় দিয়ে আসবা। তো অলওয়েজ মাথায় রাখো THAN, নো সোনার হেড থাকলে THAN। ওকে, সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরেরটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বেসিক আইডিয়া হচ্ছে যে সিন্স দ্বারা দুইটা অংশ যদি যুক্ত থাকে, দুইটা বাক্য যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমটা যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটা সবসময় কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ কাম টু ঢাকা দেওয়া আছে। তো এই যে ইট ইজ কি প্রেজেন্ট ইনডিফিনিট, ইট ইজ মেনি ইয়ার্স। বাই দ্য ওয়ে এখানে ইজ কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। ওকে, তো এই যে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো এই হিসাবে এটা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিটিভ হওয়ার কথা ছিল বা প্রেজেন্ট ফর্মে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার সিন্স যুক্ত আছে, একটা সিন্স যুক্ত থাকার কারণে আমার এই কামটা হয়ে যাবে কি পাস্ট ফর্ম V2 অর্থাৎ কেম। তো প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, সেকেন্ড অংশটা আমার কি পাস্ট টেন্সে হবে। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে এটাতে গেল আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সেকেন্ড অংশটা কি করতে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3 করতে হবে। তাহলে কি করতে হবে আমার হ্যাড প্লাস V3। যেমন এক্সাম্পল দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে ওইখানে ছিল ইজ, এখানে ওয়াজ, তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট, তাহলে সিন্স দে হ্যাড ফার্স্ট মেট, অর্থাৎ আমার এখানে হ্যাড আর এই যে মূল ভার্বের V3 বসাইতে হচ্ছে। কারণ কি, কারণ আমার সিন্সের প্রথম অংশটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এরপর দেখো বিফোর এবং আফটার এর যে হিসাবটা রয়েছে, এখন তোমাদের সাথে আমি সেটা নিয়ে আলোচনা করব। বিফোর আফটার এর ক্ষেত্রে তোমার শুধুমাত্র দুইটা জিনিস মাথায় রাখলেই হবে। এক হচ্ছে বিফোর এর আগে, আফটার এর পরে। বিফোর আফটার দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কথা হচ্ছে যদি বিফোর থাকে একটা সেন্টেন্স, ধরো বিফোর আছে, ঠিক আছে, তো কি ই দিলাম কেন, বিফোর 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 বিফোর, হ্যাঁ ই আছে তো, ওকে বিফোর। তো বিফোর এর আগের অংশটা হবে তোমার কি, চিন্তা করো, একটু চিন্তা করলে হবে, যেহেতু বিফোর তাহলে এটা হবে কি আমার পাস্ট পারফেক্ট, আর বিফোর এর পরের অংশ হবে কি পাস্ট ইনডেফিনিট।
আর আফটারের ক্ষেত্রে এই জিনিসটা উল্টে যাবে। আফটারের পরের অংশটা হবে কি পাস্ট পারফেক্ট, আর আগের অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে তোমার বিফোর এবং আফটারের রুল। সাধারণত কি বিফোর এবং আফটার দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে এর একটা অংশ হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এক্ষেত্রে বিফোরের আগেরটা আমরা করি কি পাস্ট পারফেক্ট, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। আফটারের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়, আগের অংশটা পাস্ট আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়, আগের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। এখন এটার এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, কেমন লিখে রাখছে কেন, এটা হচ্ছে কেম। ওকে, যেহেতু বিফোর যুক্ত আছে তাহলে এই ডাইটা হবে কি হ্যাড ডাই। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের রুলে কি জানি, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখানে ডাইটা কি হবে হ্যাড ডাইড। এখন যদি হচ্ছে আফটার থাকতো তাহলে এখানে আমার হতো কি দ্য পেশেন্ট ডাইড আফটার। আচ্ছা আমি লিখে দিই, এই হ্যাড ডাইড হয়ে যেত ডাইড আফটার, এটা হয়ে যেত কি আফটার দ্য ডক্টর, এই কেমটা হয়ে যেত কি হ্যাড কাম। এইটুকুই হচ্ছে তোমার চেঞ্জ বিফোর এবং আফটারের মধ্যে। আর এইটুকু যদি তুমি মাথায় রাখো তাহলেই বিফোর আফটারের যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে। ওকে, আমরা এবার পরবর্তী অংশে যাই। পরবর্তীতে আমাদের কি রুল আছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হয়। বেসিক একটা জিনিস আমরা জানি কিন্তু সাধারণত কি, যদি একটা সিম্পল সেন্টেন্সে কি হয়, সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে আইদার কি ইনফিনিটিভ করতে হয় অথবা আমার কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এইটুকুই তোমার শুধু মাথায় রাখতে হবে। দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটাকে হয় ইনফিনিটিভ করবা নইলে ভার্ব প্লাস আইএনজি করবা। তো এক্ষেত্রে তোমাদের কিছু ভার্ব আছে, তোমরা বই খুললে দেখতে পারবা যে কিছু বই আছে যেগুলো হচ্ছে আমাদের যেগুলোতে হচ্ছে তুমি কি অলওয়েজ আইএনজি করতে হয়, কখনো ইনফিনিটিভ করতে পারবে না। সেগুলো তোমরা জাস্ট একটু মুখস্থ করে নিবা, তাহলে আরো বেটার পারবা আর কি। যাই হোক, যেমন আই স হিম গো, তাহলে এখানে আই স হিম গোয়িং, অর্থাৎ এখানে এই যে স একটা ভার্ব আছে, তাহলে গো আর একটা ভার্ব আছে। তাহলে যেমন আরেকটা যদি তোমাদের একটা দেই এক্সাম্পল, যেমন আই ওয়ান্ট ধরো গো টু স্কুল। তো এখানে আমার ওয়ান্ট একটা ভার্ব আছে, গো আর একটা ভার্ব চলে আসলো, তাহলে এটা আমি করে দেব কি আই ওয়ান্ট এই যে টু গো, আই ওয়ান্ট টু গো টু স্কুল। তাহলে এখানে আমি কি একটা মেইন ভার্ব রাখলাম আর একটাকে কি ইনফিনিটিভ করে দিয়েছি। রুলটা যদি একটু দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা উদ্দেশ্য অর্থবোধিত ভার্বের পূর্বে টু বসাইতে হয়। অর্থাৎ এই যে তুমি যখন ভার্বের পূর্বে টু বসাচ্ছ সেটা হয়ে যাচ্ছে কি ইনফিনিটিভ, আর যখন ভার্বের সাথে আইএনজি করতেছো সেটা তো জিরান্ট হয়ে যাচ্ছে বা পার্টিসিপল হয়ে যাচ্ছে। তো আই স হিম গোয়িং, তাহলে আইদার আমি এই যে এখানে আই ওয়ান্ট টু গো টু স্কুল, তাহলে টু গো করতে পারো অথবা কি গোয়িং করে দিতে পারো। তাহলে দুইটা রুলই কিন্তু তোমাদের এখানে আমি দেখাই দিলাম। ওকে, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কোনো ভিতর তোমরা কমপ্লিটিং সেন্টেন্স অংশেও এই জিনিসটা পাবা, যে হ্যাড বেটার, হ্যাড রেদার, তারপর উড বেটার, উড রেদার, এগুলো যদি যেমন আই উড রেদার ডাই দেন বেগ, তাহলে আই উড রেদার, উড রেদারের পরে ডাই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইউ হ্যাড বেটার টু গো, তাহলে এখানে কোন ভার্ব বসবে, ইউ হ্যাড বেটার গো হোম বা ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর। যে কোনো কিছুই থাকুক না কেন, যে মুহূর্তে তুমি হ্যাড বেটার দেখতে পাচ্তেছো, উড রেদার দেখতে পাচ্তেছো, তারপর হ্যাড রেদার দেখতেছো,
এই ওয়ার্ডগুলো দেখার সাথে সাথে মাস্ট, নিড, ডেয়ার, লেট এগুলা দেখার সাথে সাথে তুমি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিতে পারবা, নিঃসন্দেহে কখনোই ভুল হবে না। ওকে, নেক্সট যদি আমরা যাই, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে। উড দ্যাট হি কুড, ঠিক আছে? এই যে উড দ্যাট হি কুড এবং ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসে। অলওয়েজ মনে রাখবে এই যে ক্যান, কুড, মে, মাইট মডেল অক্সিলারি গুলোর পরে কি ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে এটা। আর উড দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেটার পরে কি সবসময় কুড বসবেই। উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড, এটা হচ্ছে একটা রুল। এই যে এইটুকু অংশ আর কি, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড, তারপর হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উড দ্যাট আই কুড গো টু স্কুল, এখানে গোটা হয়ে যাবে কি কুড গো। ওকে, নেক্সট যদি দেখি, টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যদি টু বি সরাসরি থাকে অথবা কি হ্যাভিং থাকে, যেমন হি ran away having take the money, তাহলে এই টেক এর কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3, যেটাকে আমরা বলতে কি V3। যদিও পাস্ট পার্টিসিপল বলে সবচেয়ে ভালো। তো হি ran away having taken the money, take, took, taken, তাহলে টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে taken, যেটা আমি এখানে বসাইলাম। ওকে, নেক্সট দেখো, প্রদত্ত ভার্বের পূর্বে কি মাইন্ড, ওর্থ, উইদাউট। প্রদত্ত ভার্ব হচ্ছে সেটা যেটা হচ্ছে ব্র্যাকেটে আছে আর কি, বুঝতে পারছো? ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে ওটার মধ্যে যদি কি মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপজিশন থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটা কি হয় আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই একই রুল আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 সেশনে ভর্তি পরীক্ষা খুব সম্ভবত, যেমন এখানে এইটা, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। হ্যাঁ, 20-21 আসছিল এই প্রশ্নটা, উড ইউ মাইন্ড দিয়ে এই প্রশ্নটা আসছিল, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। আর উইথ এ ভিউ টু তোমরা হাজারো জায়গায় পাবা। উইথ এ ভিউ টু হচ্ছে কি সবচেয়ে কমন, এই রুলের ক্ষেত্রে উইথ এ ভিউ টু দিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো উইথ এ ভিউ টু যেখানে তুমি দেখবা সেখানে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করে দেবা। যেমন আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, তাহলে দেখো এখানে পাস্ট ফর্ম আছে কিন্তু ওইখানে আমার কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? কারণ এখানে উইথ এ ভিউ টু আছে। তো উইথ এ ভিউ টু এর মতো যদি মাইন্ড, ওর্থ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড এই ধরনের শব্দগুলো থাকে, তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবা। নেক্সট, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এটা তোমরা পাওয়া হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস এগেইনস্ট ইট। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এগুলো থাকার মানে হচ্ছে কি আমার ভার্বের পাস্ট ফর্ম বসবে V2। ওকে, নেক্সট এজ দো, এজ ইফ, উইশ থাকলে ব্র্যাকেটেড টু বি এর জায়গায় ওয়ার বসে। এই জিনিসটার ক্ষেত্রে একটা সহজ আইডিয়া আছে, যদি কাল্পনিক কোনো কিছু ইচ্ছা প্রকাশ করো, অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে সাবজেক্টের সাথে ওয়ার বসে। যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ কে, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। তো যখন এই জিনিসগুলো আমার কি কাল্পনিক কোনো ইচ্ছা প্রকাশ করে, অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ করে, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার পক্ষে তো পাখি হওয়া সম্ভব না, তাইলে এই জিনিসটা হচ্ছে কি কাল্পনিক অবাস্তব একটা ইচ্ছা। তো এই ধরনের ইচ্ছার ক্ষেত্রে কি আমার এই ভার্বে ওয়ার বসবে। ওকে, নেক্সট, এজ দো, এজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি স্পিক্স এজ ইফ হি নিউ এভরিথিং, এখানে যদি এজ দো দেওয়া আছে আমি এজ ইফ দিয়ে বললাম আর কি। হি স্পিক্স এজ দো হি নিউ এভরিথিং, তাহলে যে মুহূর্তে আমি এজ দো দেখতে পাচ্তেছি এইটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে পরের অংশটা আমার কি হবে পাস্ট ইনডিফিনিট।
এখন যদি এটা পাস্ট ইনডেফিনিট হইতো হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশটা আমার কি পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরবর্তীতে দেখো এভরি ইচ ওয়ান অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এভরি ইচ ওয়ান অফ এগুলো যদি থাকে তাহলে কি হবে আমার ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখো ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট টুডে, তারপর এটা মনে হয় কোনো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এখানে ফ্রেন্ডস দেখে অনেকে ভাবতে পারে আর হবে, কিন্তু এটা হবে কি ইজ এ লয়ার। এটা তোমরা এডমিশনের প্রিপারেশন কোশ্চেন ব্যাংক সলভিং যখন করবা তখন দেখতে পারো, আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং এর কোর্সও আছে, দেখতে পারো তোমরা। ওইটার মধ্যে আমি খুব সম্ভবত সলভ করাইছি এরকম, বা অন্য কেউ করাইছে। যাই হোক, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তো এই যে ফ্রেন্ডস দেখে অনেকেই মনে করে যে এটা কি প্লুরাল হবে, না, যেহেতু ওয়ান অফ যুক্ত আছে তখন ভার্ব সিঙ্গুলার ফর্মে হবে। তো তুমি যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় করবা বা হচ্ছে এমনিতে এইচএসসি তে আনসার করবা, তখন যে মুহূর্তে তোমার পরবর্তীতে যাওয়ার দরকারই নেই, ওয়ান অফ আছে মানে সিঙ্গুলার ভার্ব বসায় দিবা, এটাই হচ্ছে তোমার কাজ। অর্থাৎ এই যে তারপর দেখো আরেকটা জিনিস, এই যে দেখো এখানে কিন্তু ইয়েস্টারডে আছে। তো অনেকে ভাবতে পারে যে ইয়েস্টারডে থাকলে তো ভাই বলছিলেন যে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় না, যে মুহূর্তে ওয়ান অফ থাকবে এই সব কিছুই বাদ, ওয়ান অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। আর এখানে তো ইয়েস্টারডে আছে, এই ক্ষেত্রে এটা কি ওয়াজ হয়েছে, তাই না? ইয়েস্টারডের সাথে পাস্ট ফর্ম হয়েছে, কিন্তু ওয়ান অফ এর সাথে তোমার কি রিলেটেড সিঙ্গুলার নাকি প্লুরাল, তো তুমি শুধুমাত্র কি সিঙ্গুলার ভার্বটা বসায় দিবা। ওকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে মূলত মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। আর কঠিন বিষয়, মডেল অক্সিলারি ভার্ব থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সহজ হিসাব দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। এছাড়াও আরো আছে অট টু একটা ভার্ব আছে, এটা হচ্ছে কি মডেল অক্সিলারি। তো এই মডেল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন ইউ মে, মে আছে মানে হচ্ছে কি আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ মে কাম টুডে। ইউ কুড যদি হইতো ইউ কুড, কুড হইলেও কি আমার প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল দিয়ে দিই, আই কুড গো টু ইট, আমি খাইতে যেতে পারি। তো আই কুড গো টু ইট, তাহলে কুড আছে যেহেতু তাহলে আমার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ফিক্সড। নেক্সট যাই, ব্র্যাকেটে ভার্বের পূর্বের অংশ অর্থাৎ মেইন ক্লজের ভার্ব যদি হচ্ছে কি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশে নেক্সট এর পর যে কোনো সময়ের উল্লেখ থাকলে, যে নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট, সহজ করে দিই। ধরো কমপ্লেক্স সেন্টেন্স আছে একটা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকে, তাই না? এই যে দেখো এখানেও কিন্তু এই জিনিসটাই লেখা, পূর্বের অংশ আর কি পরের অংশ। তো পূর্বের অংশটি যদি পাস্ট টেন্সের হয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটা যদি পাস্ট টেন্সের হয় আর পরেরটার সাথে যদি কি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার অর্থাৎ নেক্সট দিয়ে কোনো সময়ের উল্লেখ থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড বসে অথবা শুড বসে, আর ব্র্যাকেটের ভার্বটি কি প্রেজেন্ট ফর্ম হয়। মূল কথা হচ্ছে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড অথবা শুড বসাবে, আর উড অথবা শুড বসাইলে এই যে এটা দেখলেই তুমি বুঝতে পারবা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। যেমন দেখো, হি সেড দ্যাট, তাহলে হি সেড পাস্ট ফর্মে আছে, হ্যাঁ, হি সেড পাস্ট ফর্মে আছে, দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে। তো যখনই তুমি নেক্সট ডে দেখতেছো তাহলে তুমি উড অথবা শুড বসাও, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখো। যেমন হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে, তাহলে এখানে ইজিলি কিন্তু তুমি বসায় দিতে পারতেছো। পরবর্তী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি থাকলে কি হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে তোমার জিনিসটা খেয়াল রাখতে হবে কি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভের চিন্তা আমরা করছি না। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি কি হয়, আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে অলওয়েজ, প্যাসিভের ক্ষেত্রে অলওয়েজ V3 হয়, সহজ হিসাব যেটা, তাই না? প্যাসিভের ক্ষেত্রে অলওয়েজ V3 হয়। যেমন দ্য বুক ওয়াজ স্টিল, তাহলে দ্য বুক ওয়াজ স্টোলেন, সহজ হিসাব, দ্য বুক ওয়াজ
স্টোলেন। তাহলে আমার এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইল। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স তিনটা, তাই না? কন্ডিশনাল সেন্টেন্সের রুলগুলো আমাদের একটু সহজে মাথায় রাখতে হবে। তিনটা কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হচ্ছে কি প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ কাম, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আই উইল গো, তাহলে এটা হবে কি ফিউচার ইনডিফিনিট। আরো যদি সহজ কথা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস কি উইল, শ্যাল উইল প্লাস V1। ইফ হি ওয়ার্কস হার্ড, তাহলে যে প্রেজেন্ট ফর্মে আছে পরের অংশ কি হবে উইল প্লাস V1। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। এটা গেল আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হয় যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ ইফ প্লাস যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যদি প্রথম অংশে ইফ যুক্ত অংশে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে পরের অংশে উড, কুড, মাইট এগুলোর সাথে মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। উড, কুডের সাথে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেটা কিন্তু আমরা এইখানেই দেখে ফেলেছি। তো এখানেও তোমার সেম জিনিসটাই করতে হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে তুমি জাস্ট কি উড, কুড, মাইট এগুলোর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। ওকে, দেখো, ইফ হি কেম, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আই উড গো, অর্থাৎ উড প্লাস V1। এরপরে তুমি তাহলে চিন্তা করো, যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ইফ আই হ্যাড সিন হিম, তাহলে কি এই যে হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসাবো কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এই ক্ষেত্রেই শুধুমাত্র তোমার কি হবে V3 হবে। দেখো, উড, কুড, মাইট, মে এগুলোর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এগুলোর সাথে যখন উড হ্যাভ, কুড হ্যাভ অর্থাৎ হ্যাভ বা হ্যাজ এগুলো যুক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। রুলটা একটু বড়, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কম্বিনেশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। আর ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, পরের অংশটা কি হবে তোমার ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই তো বেসিক একটা আইডিয়া। ওকে, হ্যাড, কোনো জিনিস বলতেছি, কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্স যদি হ্যাড দ্বারা শুরু হয়, ওইটা তোমার কিভাবে করবা। হ্যাড প্লাস সাবজেক্ট পাস্ট পার্টিসিপল দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা হবে কি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, মেইন ভার্বের V3। এইভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে তোমার মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি এরকম, ধরো হ্যাড, আচ্ছা এখানে যে এক্সাম্পল হ্যাড আই বিন এ কিং, এর মানে হচ্ছে ইফ আই হ্যাড বিন আ কিং। তাহলে এই দুইটা যদি একই অর্থ প্রকাশ করে, ইফ আই হ্যাড বিন এ কিং, তার মানে এখানে দেখো এই যে পাস্ট পারফেক্ট টেন্স চলে আসছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি চলে আসে, তাহলে এই জিনিসটাই শুধু মাথায় রাখতে হবে। তফাৎ শুধু একটাই, দেখো এখানে হ্যাড আই বিন এ কিং দেওয়া, এখানে হচ্ছে কি ইফ আই হ্যাড দেওয়া, এই পুরা জিনিসটার মানে কিন্তু একই। যেমন ধরো এটা যদি ইফটা সরাই দিতে চাই, এটা হতো হ্যাড আই সিন হিম, তেমনি হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। তাহলে এখানে কি উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, বেসিক জাস্ট আইডিয়া। এই হ্যাড আর ইফ আই হ্যাড দুইটা কিন্তু একই অর্থ বহন করে, থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে। ওকে, পরবর্তীতে ধরো দুটি ক্লজের মধ্যে যদি ক্লজ দুইটা থাকে, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তারপরেও তোমার কি হবে মাইট, উড, কুড এগুলো বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে।
আই উইশ আই ওয়ার যেটা পড়াইছিলাম না তোমাদেরকে, ওইটার মতোই ইফ আই ওয়ার আর কি। এখানেও কি তোমার কাল্পনিক একটা বিষয় থাকবে। আই উইশ আই ওয়ার আর ইফ আই ওয়ার হচ্ছে কি একই অর্থ বহন করে। দেখো ইফ আই ওয়ার এ বার্ড, তো একজন মানুষের কি পাখি হওয়ার বাস্তবিক কোনো নাই, এটা হচ্ছে কি একটা কাল্পনিক বিষয়, অবাস্তব কল্পনা। তো এই যে ইফ আই ওয়ার এ বার্ড যদি থাকে তাহলে এই যে আই ফ্লাই, এটা হবে কি উড ফ্লাই, এইটুকুই। উডের সাথে অবশ্যই কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তো ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এটাই হচ্ছে তোমার রুল। যেমন দেখো এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে তাহলে পরের অংশ সাবজেক্টের পরে মাইট, উড, কুড এগুলো বসবে এবং ব্র্যাকেটের ক্রিয়া ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম হিসেবে বসবে। তাহলে এখানে দেখো আই উড, এই যে ফ্লাই। অথবা তুমি এভাবে দিতে পারো যে ইফ আই ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, এইটাও কিন্তু তুমি চাইলে বসাইতে পারো। মাইট, উড, কুডের পরিবর্তে মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ যদি বসাও, তাহলে যদি তুমি হ্যাভটা নিয়ে আসো, এই যে হ্যাভটা নিয়ে আসো, তাহলে আবার কি তোমার V3 বসাইতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। কোনো কাজ পূর্বে শুরু হয় এখনো চলতেছে বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি কোনো কাজ পূর্বে শুরু হয়ে শেষ হওয়ার পর ফলাফল এখনো বর্তমান, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি পূর্বে শুরু হয়ে এখনো চলতে থাকে তাহলে সেটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকালে বৃষ্টি শুরু হয়েছে এখনো সেটা কি চলতেছে। যেমন আই রিড ফর 3 আওয়ার্স, তাহলে 3 ঘন্টা ধরে আমি এখনো পড়ছি, 3 ঘন্টা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, তাহলে আই হ্যাভ বিন রিডিং। তোমার হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা জানতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন লিখছি কারণ হ্যাভ বিন হইতে পারে, হ্যাজ বিন হইতে পারে আর কি, এভাবে আর লিখি নাই যে হ্যাভ বিন হ্যাজ বিন আলাদা করে। ওকে, প্লাস ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে আমার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল। তাহলে তুমি কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসায় ভার্বের সাথে আইএনজি করে দিবা। আর অবজেক্টের ক্ষেত্রে এই যে ফর 3 আওয়ার্স বা টাইমটা উল্লেখ থাকবে আর কি, যখন কি শুরু হয়েছে। ভালো কথা, কখন ফর হয় কখন সিন্স হয়, যখন তোমার হচ্ছে কি অনির্দিষ্ট টাইম বুঝাবে যেমন ফর 3 আওয়ার্স, সেক্ষেত্রে তোমার ফর বসবে। আর যদি হইতো যে মুছে না কেন মর্নিং, তাহলে মর্নিং থাকলে এটা হয়তো কি সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে তাহলে হয় সিন্স, আর যদি অনির্দিষ্ট সময় থাকে তাহলে সেক্ষেত্রে হয় কি ফর। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলি যখন সেন্টেন্সের মাঝে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। পজিটিভ ভার্ব কোনো একটা কাজ অন্যকে দিয়ে করানো আর কি। যেমন দেখো আই ডিড দ্য ওয়ার্ক, অথবা তুমি চাইলে আরেকজনকে দিয়ে যদি এই কাজটা করো। আমরা বাংলায় প্রযোজ্য পড়ছি না, একই বিষয় আর কি, যে কাজটা আমি আরেকজনকে দিয়ে করাবো। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে চাঁদ দেখতেছে কে শিশু, কিন্তু কাজটা করাইতেছে কে মা। এরকম ভাবে যদি তুমি চিন্তা করো ওইটাই হচ্ছে কি পজিটিভ ভার্ব, প্রযোজ্য ক্রিয়া আর কি। যেমন দেখো আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম, তাহলে এই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, দেখো এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট এই ভার্বগুলো কি সেন্টেন্সের মাঝে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে আই গট দ্য ওয়ার্ক ড্যাশ ডু বাই হিম, তাহলে এখানে কাজটা কে করছে, আমি করেছি নাকি সে করেছে। তাহলে এই হিম যে আছে আমি আরেকজনকে দিয়ে কাজটা করাইছি, তাহলে কাজটা মূলত সে সম্পূর্ণ করেছে। তো যখন এই ধরনের সিচুয়েশন থাকবে তখন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। I got the work done by him. I had the task completed by him. এইরকম যখন থাকবে পজিটিভ ভার্বের কাজ যখন করবে তখন সেক্ষেত্রে আমার কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ওকে, লিস্ট যুক্ত সেন্টেন্সের পরে লিস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপর শুড বা মাইট বসে। লিস্ট শব্দের একটা অর্থ আছে কি জানো? লিস্ট শব্দের অর্থ হচ্ছে এই ভয়েজে,
এই অর্থ প্রকাশ করা হচ্ছে এই লিস্ট। তো লিস্ট যদি থাকে, তোমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সে পাওয়ার কথা, লিস্ট থাকা মানে হচ্ছে কি শুড বসাইতে হবে। যেমন হি র্যান ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ সে দ্রুত দৌড়ালে এই ভয়ে যে সে ট্রেন মিস করে ফেলবে। তো হি র্যান ফাস্ট আগের অংশটা কি ম্যাটার করে না, যে মুহূর্তে তুমি লিস্ট দেখতেছো তারপরে সাবজেক্ট প্লাস কি শুড প্লাস V1 অর্থাৎ শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তুমি বসাবা। ওকে, নেক্সট হোয়াইল এর পরে যদি ভার্বের হোয়াইল এর ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকে সেটার সাথে কি আইএনজি হয়, অর্থাৎ হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব থাকে, এটা আমি একটু লিখে দিই। ধরো হোয়াইল দুই ধরনের পাবা আর কি, হোয়াইল প্লাস ভার্ব, আরেকটা পাবো হচ্ছে তোমরা হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুই ধরনের সিচুয়েশন তুমি পাবা। তো হোয়াইল প্লাস ভার্ব হইলে সেক্ষেত্রে ভার্ব প্লাস কি হয় আইএনজি হয়, এইটা হচ্ছে মূল বিষয়। আর যদি হচ্ছে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার হবে কি বি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়ার এম যা আছে প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর কি, এইটুকুই। এটা কঠিন মনে হলে তুমি জাস্ট এইটুকু লিখে রাখতে পারো, হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে সেটা হয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম, তাহলে এখানে হোয়াইল প্লাস ভার্ব আছে, তাহলে এই ভার্বটা হয়ে যাবে কি ওয়াকিং, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম। এখন ধরো এই জায়গায় যদি আমার হোয়াইল প্লাস সাবজেক্ট থাকতো তাহলে কি হইতো, ধরো হোয়াইল হি ওয়াক, বাকি ধরো সব সেম, তাহলে এখানে হয়তো হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, তাহলে এক্ষেত্রে আবার কি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। তাহলে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে আমার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হোয়াইল প্লাস ভার্ব থাকলে সেই ভার্বের সাথে শুধুমাত্র কি আমার আইএনজি যুক্ত করতে হবে। নেক্সট দেখো, কোন সেন্টেন্স এর ভার্ব তার সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল, এই জিনিসটা তো আমরা জানি। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে। ওকে, দ্য কালার অফ হিজ আইজ বি ব্লু, তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা এটা চিন্তা করতে হবে। এখানে কিন্তু আইজ সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে কি দি কালার, তাহলে দি কালার অফ হিজ আইজ ইজ ব্লু, তাহলে রং কিন্তু একটাই, তার চোখ দুইটা কিন্তু তার চোখে দুইটার রং কিন্তু একটাই। তো এখানে দি কালার হচ্ছে সাবজেক্ট, দি কালার অফ হিজ আইজ, তাহলে আমি যদি অফ হিজ আইজটা সরাই দেই, দ্য কালার ইজ ব্লু, তাহলে এটাই হচ্ছে মূল বিষয়। এখানে একটা কি প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত করে তোমাকে দেওয়া হয়েছে মূলত কনফিউজ করার জন্য। তোমাকে সাবজেক্টটা দেখতে হবে, দ্য কালার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এরকম একটা আসছিল মনে হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে, সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এ বাস্কেট অফ অ্যাপলস হ্যাজ বিন সোল্ড, তাহলে অ্যাপলস চিন্তা করে বললাম হ্যাভ বিন মনে করে, কিন্তু এটা হচ্ছে কি হ্যাজ, অর্থাৎ সিঙ্গুলার আর কি, বাস্কেট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার। ওকে, একই দৈর্ঘ্য বা পরিমাপ বা স্থান বোঝাইলে সাবজেক্ট দেখতে প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দেখো 50 মাইলস মনে হইতে পারে যে কি এই 50 মাইলস প্লুরাল, কিন্তু দূরত্ব বুঝাইছে, তো দূরত্ব বোঝানো মানে আমার কি ভার্বটা সিঙ্গুলার হবে। 50 মাইলস ইজ আ লং ওয়ে, অর্থাৎ 50 মাইলস এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে, দেখতে প্লুরাল আসলে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার রাখতে হবে। কোন সেন্টেন্স যদি দেয়ার দ্বারা যুক্ত হয় তারপরে যদি হচ্ছে সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ার এর পর সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ার এর পর প্লুরাল ভার্ব। এইটা আসলে আমরা এতবার মানে হচ্ছে লিখছি জীবনে, কিন্তু আমরা এটাকে রুল হিসেবে কখনো পড়িনি। তো আমরা এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখব, ঠিক আছে। দেয়ার is a garden in my village, তাহলে এই যে এ গার্ডেন আছে না, এই গার্ডেনের হিসেবে কিন্তু আমরা হচ্ছে কি, তুমি চিন্তা করো দেয়ার, ধরো এখানে ব্র্যাকেট দেওয়া 5 books
in his, তো আমরা ছোটবেলা থেকে কিন্তু নিজের অজান্তেই কিন্তু এখানে কি দেয়ার আর লিখে আসছি। এইটাই হচ্ছে মূলত রুল। এখানে যেহেতু প্লুরাল আছে 5 বুকস, আমার এই অক্সিলারি ভার্বটা কি বা ভার্বটা হচ্ছে কি প্লুরাল হয়েছে। এখানে যেহেতু এ গার্ডেন আছে সিঙ্গুলার, তাহলে এটা কি সিঙ্গুলার ভার্ব বসেছে, ইজ বসেছে। এখানে তো দেয়ার ড্যাশ এ হাই স্কুল, তাহলে একটা হাই স্কুল যেহেতু তাহলে কি হবে ইজ, দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে যদি থাকতো দেয়ার আর 2 হাই স্কুল, যদি 2টা থাকতো আর কি, তাহলে সেক্ষেত্রে আমার ওইরকম ভাবে কি প্লুরাল বসাইতে হইতো। বুঝতে পারছো? আশা করি তোমাদের বুঝতে পারার কথা। তাহলে এই ছিল আমার হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে মোটামুটি একটা তোমাদের আলোচনা। এই রুলগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমার বিগত বছর বা যে কোনো মানে বিগত বছর কি প্রশ্ন সমাধানে আসে। তো এখন চলো আমরা কয়েকটা কোয়েশ্চেন সমাধান করে দেখে ফেলি যে কি ধরনের প্রশ্ন আসলে আমরা ফেস করতে পারি। তো এটা ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। তো চলো শুরু করি আমরা। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ আওয়ার সেলফ ফর ফিউচার। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ, তাহলে এখানে এটা কিন্তু ইজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ইজ, তাহলে ভার্বের সাথে এটার সাথে আইএনজি করে দিতে হবে। প্রিপেয়ারিং ourselves for future. It is dash the seed time of life. তাহলে it is called, কেন? কারণ প্যাসিভ অবস্থায় আছে, তাহলে কি ভার্বের past participle হবে। যেমন it is called the seed time of life. So during this period of life, students must not waste time. The main pursuit of the students, the main pursuit এই যে দেখো of the students, দেখে মনে হইতে পারে প্লুরাল, কিন্তু এইখানে চিন্তা করো আমার সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার। মাত্র যে রুলটা আমরা পড়ছি এই রুলটাই হবে। যেহেতু এখানে কি দ্য মেইন পারসুইট হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে এখানে আমার কি বসাইতে হবে ইজ বসাইতে হবে। দে শুড প্রিপেয়ার देमसेल्व्स ফর দ্য লাইফ। এই যে এখানেও দেখো এই রে এক মিনিট মুস্তাদ, দুঃখিত বোর্ডের মাথা নষ্ট হয়ে গেছে। ওকে, এখন দেখি দে শুড প্রিপেয়ার देमसेल्व्स ফর দ্য লাইফ ড্যাশ এহেড। প্রিপেয়ার একটা ভার্ব আছে, লাইফ আর একটা ভার্ব আছে, তাহলে এখন তুমি চিন্তা করো দুইটা ভার্ব থাকলে আমরা কি করছিলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি করে দিই লাইন। অর্থাৎ সামনে থাকা জীবনের ব্যাপারে তাদেরকে কি প্রিপারেশন নিতে হবে। দে শুড অলসো, শুড আছে এই যে দেখো শুড, তার মানে এটা যেভাবে আছে সেভাবেই দে শুড অলসো পার্টিসিপেট, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেই থাকবে ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বাই প্লাস আইএনজি, বাই অলওয়েজ বানাবো বাই প্লাস জিরান্ড। আবার যদি উইদাউট দিয়ে সেন্টেন্স শুরু হয় সেম উইদাউট প্লাস জিরান্ড। হ্যাভিং দিয়ে শুরু হইলে হ্যাভিং প্লাস জিরান্ড, একই সবগুলা একই রুল, ভার্ব প্লাস আইএনজি হবে। তাইলে হ্যাভিং বাই reading newspaper they will know what happens in the world. When the country dash with a natural calamity they should come forward with a view to, তাহলে দেখো when the country faces with a natural calamity, they should come forward with a view to মানে হচ্ছে কি verb plus ing, তাহলে এখানে হবে removing, with a view to removing the sufferings of the affected people. Even in normal times they dash engage themselves in acts of social service, তাহলে they should engage themselves in acts of social services. The students cannot do well in the examination without working hard. এই যে without এর লিখছিলাম without plus জিরান্ড। আবার যদি চিন্তা করো the students cannot do, তাহলে একটা ভার্ব আছে এখানে ওয়ার্ক আর একটা ভার্বের সাথে কি আমি আইএনজি যুক্ত করে দিয়েছিলাম। It is a pity that many students are trying to succeed in life the shortest and the easiest way. তাহলে এই হচ্ছে আমার কি কোশ্চেনের আনসারগুলো। এই যে দেখো তোমরা যদি এখানে আনসারগুলো দেখো তাহলে এই আনসারগুলো কিন্তু একই দেওয়া
আছে, প্রিপেয়ারিং, কল, ইজ, লাইং, পার্টিসিপেট, রিডিং, এই যে এই জিনিসগুলোই কিন্তু তোমার আছে। লাস্টে এই যে শুড, এঙ্গেজ, ওয়ার্কিং, এটসেট্রা। ওকে, তাহলে এই হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, কিভাবে আনসার করবা সেটা তোমার এটা মোটামুটি ধারণা। তো তুমি যদি রুলগুলো মোটামুটি মাথায় রাখতে পারো আর এইভাবে যদি হচ্ছে কি একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সহজেই পার্টস অফ রাইট ফর্ম অফ ভার্ব আনসার করতে পারবা। চলো আমরা পরবর্তী আরেকটা সলভ করে দেখি। ক্রিকেট ইজ এ পপুলার গেম নাউএডেজ, পিপল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। তাহলে এখানে দেখো এই যে টু ওয়াচ একটা কিন্তু ভার্ব করা হয়েছে, আর এই যে লং আরেকটা ভার্ব দেওয়া আছে। তাহলে নাউএডেজ পিপল প্লুরাল আছে এখানে, আর ক্রিকেট ইজ এ পপুলার গেম, তাহলে আগের সেন্টেন্সটা আমার হচ্ছে কি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটাও প্রেজেন্ট টেন্সেই হবে। তো আমি যদি লং এ রেখে দিব। এই লং মানে হচ্ছে কি অপেক্ষা করা, ঠিক আছে, অপেক্ষা করা বা আশা নিয়ে থাকা এইরকম বোঝায় আর কি। লং মানে লম্বা বুঝাচ্ছে না। ওকে, ক্রিকেট ড্যাশ এ জেন্টলম্যানস গেম টু। তো ক্রিকেট ড্যাশ এ জেন্টলম্যানস গেম, তো ক্রিকেট নিজেকে তো জেন্টলম্যানস গেম বলতে পারবে না, অন্য কেউ বলতে হবে, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে ক্রিকেট ইজ কল্ড, আমরা পড়ছিলাম যে এম, ইজ আর ওয়াজ আর এগুলো যদি থাকে আর যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওই রুলটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লে নেশনস, তাহলে সেম এটাও প্যাসিভ আছে। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড among the playing nations. The Bangladesh national cricket team is popularly known. এই যে is প্লাস কি প্যাসিভ ফর্মে আছে, তার মানে আবার কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। Our cricket team is very organized. It already যদি থাকে তাহলে আবার কি ভার্বের পাস্ট ফর্ম হয়। It already proved its worth in many international match. Our cricketers are capable of competing with the renowned cricket teams of the world. The prestige of our country already থাকলে কি ভার্বের past form হয়, তাহলে went up in the international arena. Thanks to our cricket team, in spite of its renowned, sometimes our cricket team dash us by dash poorly. তাহলে sometimes যদি থাকে তাহলে আমার কি sometimes আমরা বলছিলাম না প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটা হবে কি shocks us by performing। একটা যেহেতু অলরেডি আমার আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা ভার্ব আছে, তাহলে পরেরটার সাথে কি আমার আইএনজি অথবা টু যুক্ত করতে হয়, তো আমি আইএনজি যুক্ত করে দিলাম। পারফর্মিং পোরলি, ইভেন আফটার দ্যাট উই বিলিভ দ্যাট আওয়ার ক্রিকেটার্স ক্যান আউটশাইন। ক্যান দিতে পারো, উইল দিতে পারো, যেটাই দেবো আর কি, আউটশাইন অথবা উইল আউটশাইনও দিতে পারো এই ক্ষেত্রে। তারপর হচ্ছে উড দিতে পারো, কোড দিতে পারো, মে দিতে পারো, জেনে দিতে পারো। All other competitors in future, however, they need more vigorous practice to reach their goals. তাহলে এই ক্ষেত্রে আমরা যে রুলগুলো পড়ছি সেগুলো থেকেই কিন্তু কি ওভারঅল আমরা ইজিলি আনসার করতে পারতেছি। তাহলে এই যে দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের বিষয়, এই যে শক্স, পারফর্মিং, উইল আউটশাইন, ইজ কল্ড, লং, নোন, হ্যাজ প্রুভড, কম্পিটিং, এই যে এই জিনিসটা তুমি ইজিলি বসাই দিতে পারো। তাহলে এইভাবে তুমি যদি আনসার করো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু তুমি সবগুলাই কারেক্টলি আনসার করতে পারবা। তো আমি ক্লাসে যে রুলগুলো একটু দেখাইছি সেই রুলগুলো একটু ভালো করে পড়ো, তারপরে হচ্ছে কি নিজে একটু প্র্যাকটিস করলে তোমার বোর্ডে আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে এই ছিল রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।